3 থেকে 4 মাস আগে বসানো লেবু গাছের কী পরিচর্যা এবং এ ধরনের যদি গাছ তৈরি করতে চান তাহলে তার মিডিয়া কি হবে, আর সেসব নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো এই ধরনের লেবু গাছ তৈরি করতে গেলে কোন মিডিয়াতে গাছ বসাতে হয়। এছাড়া বলবো আপনাদেরকে ছোট লেবু গাছের কি পরিচর্যা। তার কারণ হচ্ছে এ সময় হচ্ছে এই ছোট ছোট লেবু গাছগুলোকে তৈরি করে নেওয়ার মোক্ষম সময়। এই গাছগুলো যখন বসিয়েছিলাম জানুয়ারি মাসের ফার্স্ট উইকে, সম্ভবত 8 তারিখ, এ সময় যেহেতু অনেকেই হয়তো নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসছেন, ভাবছেন কোন মিডিয়াতে গাছ বসাবেন, কি তার পরিচর্যা করবেন, সবই দেখাবো আজকের এই ভিডিওতে। আমি কোন মিডিয়াতে গাছ বসিয়েছিলাম সেটা যেমন দেখাবো, আবার আপনাদেরকে জানাবো ইনস্ট্যান্ট যদি আপনারা গাছ বসাতে চান তাহলে মিডিয়া তৈরি করবেন 50% নিয়ে নেবেন বাগানের মাটি, 30% নিয়ে নেবেন যে কোনো একটি কম্পোস্ট। এছাড়া বিল্ডিং তৈরির বালি নিয়ে নিতে হবে 20 সমস্ত উপকরণের সঙ্গে এক একটি টব অনুযায়ী হাফ মুঠো করে নিমখোল মিশিয়ে দেবেন। তার কারণ হচ্ছে লেবু গাছ কিন্তু নিমখোল খুব পছন্দ করে থাকেন। এছাড়া ক্যালসিয়ামের সোর্স হিসেবে আপনারা জিপসাম দিতে পারেন বা কৃষি চুন, সেটাও কিন্তু 1 চামচ দিয়ে দিতে পারেন। এইটুক মিডিয়া মিশিয়ে নিয়ে ইনস্ট্যান্ট আপনারা গাছ বসিয়ে দিতে পারবেন। আবার যদি মাটি তৈরি করে নেওয়ার পর গাছ বসাতে চান, মানে বর্ষার আগে আগে, তাহলে কিভাবে মাটি তৈরি করতে হবে সেটা আপনাদেরকে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা যেই মিডিয়াতেই গাছ বসান না কেন, গাছ বসিয়ে দেওয়ার ঠিক 1 মাস পর, মানে গাছগুলো যখন ধরে যাবে, তখন কি খাবার দেবেন, বা যারা গাছ বসিয়েছেন সে সমস্ত বাগানিরা এই মুহূর্তে কি খাবার দেবেন। বসানোর পর গাছগুলোতে যখন গাছ একদম ধরে যায় তখন দিয়েছিলাম 15 দিন অন্তর অন্তর গাছগুলোতে খোল ভেজা জল, বিশেষ করে সর্ষের খোল ভেজা জল। কিন্তু যেহেতু এখন গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু আমি সর্ষের খোল জল দিচ্ছি না, শুধুমাত্র 15 দিন অন্তর অন্তর দিচ্ছি বাদাম খোল ভেজানো জল, তাও যদি ওয়েদার ভালো থাকে। আমার গাছগুলো বসানোর পর যেহেতু সর্ষের খোল পচা জল ছাড়া কোনো খাবার পাইনি, এই মুহূর্তে গাছের মিডিয়াতে দিয়ে দিতে হবে একটি মিশ্র খাবার। যেই মিশ্র খাবারটি আমি তৈরি করেছি কম্পোস্ট, নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি, সুপার সিঙ্গেল ফসফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ব্যালেন্স এমপিকে, সালফেট অফ পটাশ, হিউমিক অ্যাসিড, ক্যালসিয়াম নাইট্রেট, মাইক্রোনিউট্রেন ও বোরন। কেন এ সমস্ত উপকরণ মিশিয়েছি তার উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। মানে লেবু গাছের জন্য যে মিশ্র খাবার তৈরি করতে হয়, কি করে তৈরি করতে হয়, তার উপর ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়া এই যে খাবারটি এখন থেকে কিন্তু 2 মাস অন্তর অন্তর এই যে 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য দিয়ে দিতে হবে 1 মুঠো করে। এছাড়া আপনারা দিয়ে দিতে পারেন সবজির খোসা ভেজানো জল। শুধুমাত্র খাবার দাবার এইটুকু দিয়ে যান, তাহলেই আপনাদের গাছ একদম সুস্থ সবলভাবে তৈরি হবে এবং সামনের সিজনে এই গাছগুলো থেকেই আপনারা ফুল ফল পেয়ে যাবেন। এছাড়া প্রতি মাসে আপনাদের দিয়ে যেতে হবে এপসাম সল্ট এবং মাইক্রোনিউট্রেন, অন্তত মাসে 1 বার করে। তার কারণ হচ্ছে লেবু গাছের পাতা দেখবেন হলুদ হতে শুরু করে, এই হলুদ যেন হতে না পারে, সবুজ যেন থাকে, তার জন্য মাইক্রোনিউট্রেন এবং এপসাম সল্ট। তাছাড়া গাছে যেন রোগ পোকা না হয়, তার কারণ হচ্ছে এ সময়
গাছের মধ্যে যেহেতু নতুন নতুন পাতা আসতে শুরু করে, সুতরাং পোকার কিন্তু উপদ্রব বেড়ে যায়। এছাড়া যেহেতু বৃষ্টি হচ্ছে, রোদ প্রচণ্ড থাকছে, তার জন্য কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাস লাগবে। এই ফাঙ্গাস যেন না লাগে, গাছের মধ্যে পোকা যেন না লাগে, তার জন্য কীটনাশক দিতে হবে এবং দিয়ে দিতে হবে ফাঙ্গিসাইড। আমি বলবো লেবু গাছের জন্য এ সময় ফাঙ্গিসাইড হিসাবে আপনারা ব্যবহার করবেন কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড। তার সঙ্গে যদি আপনারা ব্যাকটেরিয়াসাইড প্ল্যান্টোমাইসিন 1 গ্রাম মিশিয়ে দিতে পারেন 1 লিটার জলে, তাহলে কিন্তু গাছের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া জনিত সমস্যা আসবে না। আর কীটনাশক হিসেবে আপনারা এ সময় সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন, কেননা এ সময় লিফ মাইনারের আক্রমণ বেশি হয়। এছাড়া ব্যবহার করবেন কনফিডার। এছাড়া জৈব হিসেবে দিতে চাইলে আপনারা কাকা ব্যবহার করবেন। আসুন তাহলে দেখে নেই এবার কোন মিডিয়াতে গাছকে বসাতে হবে। এই মাটি কিভাবে তৈরি করলাম সেটাই হচ্ছে আজকের মূল বিষয়। এ ধরনের ভিডিও হয়তো অনেকেই দেখায় না, কারণ অনেকটাই সিক্রেট এই মাটির মধ্যে। এবং আমি এখানে যে সমস্ত উপাদান নিয়েছি সে সমস্ত উপাদান কি কি আছে সেটা যেমন জানাবো, ঠিক জানাবো এ সমস্ত উপাদান আমি গাছের জন্য কেন মেশালাম। যদি হাতের সামনে খাতা কলম না থাকে, খাতা কলম নিয়ে বসতে পারেন। এখানে যে মাটিটি দেখছেন, এই মাটিটি হলো পুরনো গাছের তলের মাটি। এখানে বলে রাখি, বট বা অশ্বত্থ গাছের তলের যদি মাটি নেওয়া যায় তাহলে এই মাটি আরও উন্নত হয়ে যায়। সেই মাটির মধ্যে উপকারী ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া কিন্তু জন্ম নেয়, যার জন্য এই মাটিকে শোধন করে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এবং বড় গাছের তলের মাটিতেও কিন্তু তাই। তবে বড় গাছের মাটির তুলনায় বট গাছের মাটি অনেকটাই কার্যকরী এই মাটি বানানোর ক্ষেত্রে। সেখানে হয়তো সবাই বট গাছের মাটি বা পুরনো গাছের তলের মাটি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন না। তাই আপনারা আপনাদের হাতের কাছে যে মাটি থাকবে সে মাটিকে চুন দিয়ে শোধন করে নিতে হবে টানা 10 দিন রোদের মধ্যে। এখানে আমি 5 কেজি মাটি নিয়েছি। 5 কেজি মাটির মধ্যে আপনারা 10 গ্রাম চুন মিশিয়ে রোদে শুকিয়ে নেবেন, তাহলে এই যে মাটিটি তৈরি করার জন্য উপযুক্ত হয়ে যাবে। এখানে এবার আমি বলে রাখি, এই যে দেখুন এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি বেসন, এবং এই মাটির সঙ্গে আমি আগে থেকে মিশিয়ে রেখেছি 1.5 কেজি পরিমাণে কম্পোস্ট। সেখানে আমি গোবর সার নিয়েছি এবং 100 গ্রাম নিয়েছি হাড়ের গুঁড়ো, যেটা আমি গতকালকেই মিশিয়ে রেখেছি। এছাড়া নিয়েছি পাকা কলার খোসার গুঁড়ো, জিপসাম এবং ডিমের খোসার গুঁড়ো। সঙ্গে রয়েছে গুড়, পুরনো গুড়, এবং এখানে নিয়েছি 1 লিটার জল। এবার আসি, এই যে মাটিতে আমি বেসন কেন মেশাবো, চালের গুঁড়ো কেন মেশাবো, কলার খোসা গুঁড়ো মেশাতে হয় কেন সেটা আপনারা জানেন, জিপসামের কী কাজ সেটাও জানেন, ডিমের খোসার গুঁড়ো কী কাজ সেটাও জানেন, এবং এই যে গুড় কেন মেশাতে হয় সেটা যেমন বলবো। এবং হাড়ের গুঁড়ো যেহেতু মিশিয়ে ফেলেছি আমি, সুতরাং হাড়ের গুঁড়োকে আমি দেখাতে পাচ্ছি না। হাড়ের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম পাওয়া যায়। ঠিক তেমনই এই যে কলার খোসার গুঁড়ো, এটা হচ্ছে জৈবভাবে পটাশের যোগান দেবে। জিপসাম ক্যালসিয়ামের সোর্স হিসেবে যোগান দেবে, এবং ডিমের খোসার গুঁড়ো খুব স্লোভাবে ক্যালসিয়ামের উৎস হিসাবে যোগান দেবে। ঠিক তেমনই এই যে চালের গুঁড়ো এবং বেসন মেশানোর উদ্দেশ্য হচ্ছে চালের গুঁড়োর মধ্যে ব্যালেন্স এমপিকের যে সোর্স সেটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই যে চালের গুঁড়ো মেশাচ্ছি, যেহেতু এর থেকে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ পাবো, এই চালের গুঁড়ো মিশিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাটিটিকে যেহেতু অনেক দিন ডিকম্পোজ করাবো,
এই চালের গুঁড়ো যতটাই মিশবে এই মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু ততটাই বাড়বে, যার জন্য আমি এখানে কম্পোস্ট অনেকটাই কম নিয়েছি। এটা হচ্ছে চালের গুঁড়ো নেওয়ার উদ্দেশ্য। এবং বেসন কি করবে, এই যে মাটির মধ্যে উপকারী ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াগুলো যে সুপ্ত অবস্থায় রয়েছে, এই বেসন মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই বেসনকে খাদ্য হিসাবে ওরা খেতে শুরু করবে এবং সেই সমস্ত অণুজীবরা জেগে উঠে এই মাটিকে কিন্তু উর্বর করে তুলবে। যার জন্যই এই যে চালের গুঁড়ো এবং বেসন মিশিয়ে নিয়েছি। এর সঙ্গে আরেকটা জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে এই যে মাটি তৈরি করার 10 দিন পর, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা কি সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। ট্রাইকোডার্মা হচ্ছে একটি জৈব ফাঙ্গিসাইড। তার কাজ হচ্ছে মাটির মধ্যে অপকারী যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকে তাদেরকে ধ্বংস করে ফেলে এবং উপকারী ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াদেরকে জাগিয়ে তোলে। ঠিক তেমনি এই যে এখানে আমি গুড় নিয়েছি, এই গুড়ের কাজ হচ্ছে এই মাটির মধ্যে এই যে সুপ্ত অবস্থায় অণুজীবগুলো রয়েছে বা ট্রাইকোডার্মার মধ্যেও যে সমস্ত অণুজীবগুলো থাকে উপকারী এবং ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, তাদেরকে কিন্তু এই গুড় জল উজ্জীবিত করে তুলবে এবং এই যে মাটিটিকে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ করে নেবে। এখানে বলে রাখি, আমি গুড় নিয়েছি 50 গ্রাম, সঙ্গে নিয়েছি 1 লিটার জল। এই জলের মধ্যেই কিন্তু আমি এই গুড়টিকে মিশিয়ে এই মাটির সঙ্গে মিশিয়ে দেব। এখানে কলার খোসা নিয়েছি আমি 50 গ্রাম, জিপসাম নিয়েছি 25 গ্রাম, ডিমের খোসার গুঁড়ো নিয়েছি 25 গ্রাম। এবার আপনাদের হাতের কাছে যদি দুটোর মধ্যে একটি না থাকে, তাহলে যাই থাকবে, জিপসামই থাকুক বা ডিমের খোসার গুঁড়োই থাকুক, সেখানে আপনারা 50 গ্রাম নিয়ে নেবেন। চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে 100 গ্রাম এবং বেসন নিয়েছি আমি 50 গ্রাম এবং ট্রাইকোডার্মা যেটা নেব, যেটা 10 দিন পরে মেশাবো, সেটা কিন্তু আমি 10 গ্রাম মিশিয়ে দেব এই মাটির সঙ্গে আজ থেকে 10 দিন পর। এই যে মাটি, এই মাটিটি তৈরি করে রেখে দিন। আমরা কিন্তু ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো বসাবো, সেই গাছের মাটি যদি এটা ব্যবহার করি, তাহলে গাছ 6 মাসের মধ্যে তার রূপ পরিবর্তন হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। গাছকে যদি ঠিক এই সমস্ত পরিচর্যাগুলো করে নিতে পারেন, তাহলে কিন্তু ঠিক এভাবেই সামনের সিজনে আপনাদের গাছ ভরে ফুল আসবে এবং সে সমস্ত ফুলের থেকে বিভিন্ন ধরনের লেবু, মাল্টা, মৌসম্বি এবং পাতিলেবু জাতীয় সমস্ত লেবু গাছ ভরে ফলবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে গাছ সংক্রান্ত বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।